এটা কি বলে? এটা কি বলে? ম্যানোমিটার। এটা তোমাদের বিপি মাপতে কি লাগে? বা এনি পার্সেন্ট, সেটা পেশেন্ট নাও হতে পারে, এমনি নর্মাল চেক আপ করতেও পারে, সে পেশেন্ট নাও হতে পারে, এমনি ফর্মাল চেক আপ করতে পারে বিপি, তাহলে যে কোনো ব্যক্তি হতে পারে। আছে না আমার ইয়েটা পাপ এটা ছিল তো দেখবেন। আর দেখে মাপতে পারে, দেখে বিপি মাপতে পারে। আর মাপার অথেন্টিসিটি কার কার আছে? বলছি বিপি মাপার অথেন্টিসিটি কার কার আছে? কাজটা তুমি ঠিক মেপেছে সেটা তুমি বলবে যে এ মেপেছে মানে এর বিপিটা মাপাটা ঠিক হয়েছে। ডক্টর আর প্যারামেডিক্স সব হয়ে গেল। প্যারামেডিক্স মানে সব হয়ে গেল। ওটি টেকনিশিয়ান হতে পারে, ডায়ালাইসিস টেকনিশিয়ান হতে পারে, তারপর এক্সরে টেকনিশিয়ান হতে পারে, ল্যাব টেকনিশিয়ান হতে পারে, ইসিজি টেকনিশিয়ান হতে পারে। এই সব প্যারামেডিক্স প্রথম প্র্যাকটিক্যাল হচ্ছে বিপি মাপা। মানে তারা যে কোর্সটা করবে তার প্রথম প্র্যাকটিক্যাল হচ্ছে বিপি মাপা তাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে ডাক্তার হলো, নার্স হলো, আর এমনি প্যারামেডিক্স হলো। এই এদের মাপাটা হচ্ছে মাপাটার মধ্যে অথেন্টিসিটি আছে। এইবার অনেক ব্যক্তি এবার ওষুধের দোকানে যায়, কম্পাউন্ডারটা মেপে দেয়, ওদের বিপি মাপতে হবে, ডাক্তারের কাছে দেখাতে যাবে, বিপিটা কম্পাউন্ডার মাপে। এটা কিন্তু অথেন্টিসিটি নয়। কোনো মেডিসিন ফার্মাসিস্ট হতে পারে কিন্তু কম্পাউন্ডার নয়। কম্পাউন্ডারের বিপি মাপাটা অথেন্টিসিটি নয়। এবার বিপি মাপতে গেলে আমার কি কি নিয়ম প্রথমে ফলো করতে হবে? মিনিমাম 5 মিনিট বসিয়ে রাখতে হবে। তার কারণ আমরা জানি না যে পেশেন্ট কিভাবে এসেছে, হেঁটেও আসতে পারে, মানে তাড়াহুড়ো করে আসতে পারে, দেখিয়ে নিয়েই বেরিয়ে পড়বো, ট্রেনটা ধরতে হবে, বাসটা ধরতে হবে। আবার রেস্ট নিয়েও ঘুরতে পারে। এবার আমাকে বিপি মাপার আগে তার যে ভাইটাল কন্ডিশন, তার যে হার্ট রেট, তার পালস রেট, সমস্ত কিছু যদি না স্টেবল কন্ডিশনে হয়, আমি একটা পেশেন্টের হাই প্রেশার আছে, তার সে বসে শুয়ে অনেকক্ষণ বাদে মাপলেও তার 180/100 দেখাবে। এবার সেই পেশেন্টটা যদি খুব টেনশনে আসে, খুব দৌড়ে আসে, তাহলে তার 200 দিয়ে যাবে। আবার খুব তার লো প্রেশার আছে, তার দেখাবে নর্মাল। আমি তার হয়তো 100/70 থাকার কথা, মানে তার খুব রেস্ট নিয়ে খুব বসে মাপলেও তার তাহলে সেটা লো হচ্ছে। এবার সে
তার যদি সঙ্গে সঙ্গে মাপা হয় তাহলে তার 120 দেখাবে, 110, 20 এরকম দেখাবে, তাহলে আমি ভাববো তার নর্মাল প্রেশার আছে, কিন্তু নর্মালি তো তার লো আছে, তাহলে ভুল প্রেশার মাপা হয়ে যাবে। সেই জন্য পেশেন্ট ওঠার পরে আসার পরে বা জানলে পেশেন্টকে গিয়ে ইপি মাপাতে হবে। এবার যদি সে 1 ঘন্টা সে ওয়েট করে সেটা আলাদা হবে, কিছুক্ষণ বসে মিনিমাম 10 মিনিট, 5 থেকে 10 মিনিট তাকে রেস্টিং পজিশনে বসে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে, ঠিক আছে? তাহলে তার বডির যে সে হাই হোক, লো হোক, নর্মাল হোক, তার বডির যে অ্যাকচুয়াল প্রেশার সেই ইয়েতে প্রেশারটা চলে আসবে, তারপর মাপা উচিত। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রেশার সবসময় আমরা রাতে চেম্বার করি, রাতে প্রেশার মাপি, সন্ধ্যেবেলায় প্রেশার মাপি, এটা করতে হয় যার যেরকম টাইম, কিন্তু বিপির অ্যাকচুয়ালি মাপার নিয়ম হচ্ছে সকালবেলা একদম সারা রাত রেস্ট হয়ে গেল, তারপরে 2-3 ঘন্টার মধ্যে প্রেশারটা মাপলে ঠিক প্রেশারটা পাওয়া যাবে। সকালে মাপাটাই উচিত, ঠিক আছে? এই গেল। তারপর এরপর কেউ আমাকে বুঝিয়ে দিতে পারবে যে প্রেশার কিভাবে বসবো, কোথায় রাখবো, কিভাবে বাঁধবো, কেউ আমাকে বুঝিয়ে দিতে পারবে? একদম এসো এখানে, বসো, একদম মাপো। প্রথম হচ্ছে বাঁ হাতে মাপা অ্যাকচুয়াল ঠিক, তার কারণ নেই না, নিয়ার টু দি হার্ট, সেই জন্য 1 নম্বর হচ্ছে নিয়ার টু হার্ট। 2 নম্বর হচ্ছে ফার্স্ট যে ব্রাঞ্চটা আসে ওটে, সেটা কিন্তু ডাইরেক্ট ব্রাঞ্চ হয়ে এদিকে আসে, সুতরাং বাঁ হাতে প্রেশারটা একদম অ্যাকচুয়াল দেয়। এবার হাত মানে আমাকে টেবিল চেয়ারে বসাতে হবে, না হলে বেডে শোয়াতে হবে, তাহলে আমার এই যে ম্যানোমিটারের যে ম্যানোমিটার, এটা পার্টগুলো জানা আছে তো, পার্টগুলো, এটা হচ্ছে কাপ, এটা একটা ডবল কাপড়ের একটা পোল, এর মধ্যে একটা এখানে এটা খোলা যায়, এটা বার করা যায়, এটা বার করলে দেখতে পাবেন যে এখানে একটা রাবারের ব্যাগ আছে, এটা চেঞ্জও করা যায়, অনেক সময় পাতলা হয়ে যায়, ঠিক মতো প্রেশার না হলে তখন এই পুরো সেটটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অনেক সময় এটা তেল হয়ে যায়, আঠালো হয়ে যায়, এটা খোলে না, এয়ার বেরিয়ে যেতে পারে, সেই জন্য এই পুরো সেটটাকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? কাপড়ও চেঞ্জ করা যায়, এই সেটও চেঞ্জ করা যায়, ম্যানোমিটার, এয়ার পাম্প তো আমার অনেকবার চেঞ্জ করা হয়ে গেছে, এয়ার স্ক্রুও তাই, এগুলো অনেক সময় ভেতরে জাম হয়ে যায়, হাওয়া বেরিয়ে যায়, ঠিকমতো এয়ার আটকায় না, এয়ার না আটকালে এই কাঁটা ঠিকমতো সরবে না বা হুশ করে নেমে যাবে, তুমি দেখতে পাবে না, এই ধরনের নানা রকম সমস্যা, এগুলো সব পাল্টানো যায়। এইবার এখানে একটা এয়ার ব্যাগ আছে আর 2টো রাবারের নল আছে, একটা ম্যানোমিটারের সাথে যোগ করা আছে আর একটা আমার এয়ার কন্ট্রোলিং স্ক্রু এবং এয়ার পাম্প এইটার সাথে অ্যাটাচ করা আছে, ঠিক আছে? এইবার এই যে ম্যানোমিটারটা, এই ম্যানোমিটারটা আমার হার্টের লেভেলে রাখতে হবে। সেটা বসে হলে টেবিল যদি এরকম হয় তাহলে এটা হার্টের লেভেলই আছে, টেবিলে এটা রাখলেই হয়, না হলে এটা বেঁধে এখানে রাখলেও হয়, তো এখানে থেকে টেবিলে রাখলেই ভালো হয়, কারণ এটা একবার ভেঙে গেলে কিন্তু পুরোটাই চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ম্যানোমিটার, কাঁটা, ম্যানোমিটার ঘড়ি, একটা আছে পারদের, জানো যেটা হসপিটালে থাকে, হসপিটালে ওই পারদেরটা পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, ওটার ওই পারদের যে লেভেলটা হয় ওটা ভালো করে দেখতে হয়, ওটা অ্যাকুরেট দেয়, এটা অ্যাকুরেট দেবে। যদি
কাঁটার অবস্থান ঠিক মতো, এখানে যেমন কাঁটা ঠিক নেই, কাঁটাটা কিন্তু জিরোতে নেই, কিন্তু এইদিকে আছে, এটা কিন্তু সোজা নয়, কিন্তু কেনার সময় দেখে নিতে হবে। ঠিক আছে, একটু দেখে নিয়ে নেবেন। এটা এই কাঁটা এখানে যে দাগে আছে সেটা ঠিক করে দেখে নিতে হবে। এবার বলো এই ম্যানোমিটারে কি গ্রেডেশন আছে, কতগুলো গ্রেডেশন আছে। রোজই তো লেট হয়ে যাচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া আগে বন্ধ করে দিতে হবে। বলো কটা, কেউ বলতে পারবে এখানে? তাহলে এটা ভালো করে দেখবেন, আমি 4 জন মিলে একসাথে দেখে নেবেন। এখানে দেখবেন সব কটাই জোট সংখ্যা, উইথ ডিফারেন্স, এখানে যত কটা গ্রেডেশন দেওয়া সব কিন্তু খুবই ডিফারেন্সে আছে। যেহেতু 300-র বেশি প্রেশার ওঠে না, 250-র বেশিও প্রেশার ওঠে না, 220 ম্যাক্সিমাম 30 এরকম। তো এখানে 300 অব্দি গ্রেডেশনটা দেওয়া আছে। বড় দাগগুলো যেগুলো আছে সেগুলো সব খুবই ডিফারেন্সে আছে। কত নতুন নাকি? এইবার 20, 40, 80, 60, 80, 100 এরকম করে গেছে। আচ্ছা, দুটো দাগের মাঝে মানে 20 ডিফারেন্সের মধ্যেখানে যে দাগটা আছে সেটা হচ্ছে তোমার 10-এর ডিফারেন্স। ঠিক আছে, এবার 10-এর মধ্যে 4টে দাগ আছে 2-এর ডিফারেন্স করে, 2, 4, 6, 8। তাহলে যদি আমি সাপোজ বললাম 120 পরে 10-এর ডিফারেন্সে 122 আছে, 124, 126, 128, তারপরে মাঝের যে দাগ সেটা হচ্ছে 130, তারপর আবার 132, 134, 136, 138, তারপর বড় দাগ 140, এরকম করে গেছে। এবার এই গল্প শুনে যাও। এবার এই যে কাঁটা আমার, এটা তো বাঁধবো এখানে, এই ব্রেকিয়াল আর্টারিতে আমার ব্লকটা কোথায় করে? ব্রেকিয়াল আর্টারি, এখানটা অ্যাক্সিলারি আর্টারি হয়ে এখান দিয়ে যখন আর্টারিটা নামবে তখন এতটা ব্রেকিয়াল আর্টারি এখান থেকে আসছে, ব্রেকিয়াল আর্টারি এই নেবে এই অবধি যায় আমাদের হাতে, এই অবধি, এই নামবে নেবে এখানে, এখানটা হচ্ছে কিউবিক্যাল ফসা। ঠিক আছে, এই কিউবিক্যাল ফসার যে এপেক্স, এই এপেক্স দিয়ে ব্রেকিয়াল আর্টারি নেবে, এটাকে মিডিয়ালি যায়, এতটা পর্যন্ত ব্রেকিয়াল আর্টারি থাকছে। এই নামছে নেবে কিউবিক্যাল ফসার, এই যে এপেক্স, এই এপেক্স দিয়ে নেবে এই অবধি যাচ্ছে, এই অবধি। তারপর এটা দুভাগ হয়ে এখানটা হচ্ছে রেডিয়াল আর্টারি আর এখানে হচ্ছে আলনার আর্টারি দিয়ে এটা অ্যানাস্টোমোসিস হচ্ছে রিস্টে, তারপর এটা পাম্প দিয়ে গিয়ে আমার 5টা আঙুলে যাচ্ছে, ক্যাপিলারি হচ্ছে আবার ব্যাক করছে। তাহলে এই আর্টারি তো আমরা বাইরে থেকে পাই না। আগের দিন যেটা বললাম যে আর্টারি কোনো সময় বাইরে থেকে সব জায়গায় কিন্তু ফিল করা যায় না। আর্টারি আমাদের মাসেল বা হাড়ের তার ভেতর দিয়ে যায়, হাড়ের পাশ দিয়ে বা মাসেলের ভেতর দিয়ে যায়, এবং যে কটা জায়গায় আমি পালস মাপি সেই জায়গাগুলোতে আর্টারি আমার সারফেস এরিয়ার খুব কাছাকাছি আসে, তাই আমরা আর্টারির পালস আমরা মাপি। ভেনের পালস আমরা মাপি না, পালস তো আর্টারিরই মাপা হয়। তাহলে যে জায়গাগুলো আর্টারি আমাদের সারফেস এরিয়ার
সেই জায়গায় আমরা এই পাল দিয়ে আমরা আটারি মাপি, তাই এটাকে পালস বলে, পালস রেট বা পালসেশন বা পালস বলে। পালসেশনটা পাই, পালসেশন হচ্ছে আটারির যে ওঠানামা। এই আটারির ওঠানামা কিসের উপর নির্ভর করে? হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর নির্ভর করে। যখন কন্ট্রাকশন করে আটারিটা লাফায়, আবার যখন রিল্যাক্সেশন করে আটারি নেমে যায়। তাহলে একবার করলে একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন, এরকম করে আটারির পালস আমরা মাপি। এবার এই হয়ে গেল। তাহলে এই কাপটা আমার বেকিয়াল আটারি আমার কাপটা জড়ানো হলো। তাহলে এতটা যদি আমি জড়িয়ে দিই আর্মে, আমার কোনোভাবেই কাপ কিন্তু অ্যাঙ্কেল এলবো জয়েন্ট বা এলবো জয়েন্টের নিচে না নামে। এটা একদম আর্মের মাঝামাঝি এতটা পর্যন্ত থাকবে। এইবার এই আমার এই যে চেস্ট পিসটা বসাবার জায়গা হচ্ছে এইখান থেকে এতটা হচ্ছে আমার চেস্ট পিস বসাবার জায়গা। ঠিক আছে, এটা এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি। থিওরিটিক্যালি এটা কারেক্ট হচ্ছে medial to the brachial artery over the forearm। তাহলে medial to the brachial artery, medial, তাহলে এই জায়গাটা এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল। তাহলে মিডিয়াল মানে এই পোরশনটা মিডিয়াল, এতটা পোরশন মিডিয়াল থাকছে। তাহলে মিডিয়াল টু দি brachial artery, মিডিয়াল টু দি forearm over the brachial artery, মিডিয়াল টু দি forearm মানে এতটা আমার মিডিয়াল অংশ থাকছে, এটা ল্যাটারাল। মানে মিডিয়াল টু দি forearm এতটা থাকছে, মিডিয়াল টু দি forearm ওভার দি brachial artery। brachial artery এতটা আছে, এতটা তো নেই, তাহলে এতটা আছে। তাহলে এই জায়গার উপরে মানে কিছুটা মিডিয়াল করে আমাকে এই জায়গার উপরে আমাকে চেস্ট পিসটা বসাতে হবে। এটা হচ্ছে চেস্ট পিস, এই চেস্ট পিসটা বসাতে হবে। এখানেও বসানো যায়, তবে এইখানে বসালে থিওরিটিক্যালি কারেক্ট। ঠিক আছে, তাহলে এবার ইয়ে করো। তাহলে এখানে আমার যখনই পাম্পটা দেবো এর ভেতরে এই ব্যাগটার ভেতরে হাওয়া পড়লো, তাহলে এখানে হাওয়া পড়লে কি হবে? ব্রেকিয়াল আর্টারিটা ব্লক হয়ে যাবে। তাহলে ব্রেকিয়াল আর্টারি ব্লক হয়ে গেল, ব্লক হওয়ার সাথে সাথে কাঁটাটা উঠবে, কাঁটাটা উঠে মোটামুটি 160 অবধি নিয়ে গেলেই হবে। ঠিক আছে, এবার যদি দেখা যায় যে 160 ওঠার পরও আমার কাঁটা নড়ছে, তাহলে বোঝা যাবে যে পালসটা দেখে নেবে। এখানে পালসটা দেখে নেবে, তাহলে যদি পালসেশন পাওয়া যায় তাহলে আর একটু বাড়াতে হবে। তার মানে 160-এর উপরে তার প্রেশার, নাহলে 160 অবধি আগে তুলে দেখে নেবে। ঠিক আছে, 160 অবধি তুললে এবারে এই স্ক্রুটা আটকে দিলে কাঁটাটাও আটকে যাবে। এইবার এই স্ক্রুটা খুব ধীরে ধীরে ঘুরতে হবে। একই সময় আমাকে অনেকগুলো কাজ করতে হবে। এই স্ক্রুটা ধীরে খুলতে হবে, কাঁটাটা চোখ রাখতে হবে, আর কানে আওয়াজ শোনার জন্য রেডি থাকতে হবে। এই তিনটে কাজ একসাথে করতে হবে। ঠিক আছে, দুটো টাইট করে দিলাম, টাইট করলে কাঁটাটা থেমে গেল, আটকে গেল। এইবার সেটা আস্তে আস্তে লুজ করতে হবে। 1, 2 হচ্ছে কাঁটাটা আস্তে আস্তে নামবে, কাঁটাটা আস্তে আস্তে নামাতে হবে। স্ক্রুটা যত আস্তে লুজ করা হবে তত কাঁটা আস্তে নামবে, এবং কানে শোনার জন্য রেডি থাকতে হবে। ঠিক আছে, কখন প্রথম সাউন্ডটা হয়, প্রথম সাউন্ড যেটা সেটা হুক করে একটা আওয়াজ হবে, একটা বাস্ট করার মতো একটা আওয়াজ হবে। ঠিক আছে, সেইখানে কাঁটাটা কোনখানে আওয়াজটা হলো সেটা দেখে নিতে হবে। এবার 122 আর 124-এর মাঝে যে গ্যাপটা আছে সেটা 123। তাহলে ওই 1-এর হেলফেরে কিছু এসে যায় না। সব সময় আপনারা
জোর সংখ্যাটা ইউজ করবেন, 134 না 122। এবার যদি অ্যাকুরেটলি দেখে থাকেন যে 134 এই আওয়াজটা পেয়েছি, তাহলে আপনি মেনশন করে দিন 134। কিন্তু কখনোই আপনি বিজোড় সংখ্যাটা লিখবেন না, কারণ বিজোড় সংখ্যাটা লেখা মানে ওই যে মধ্যেখানে খুব, যদি আপনি অ্যাসিওর হন যে একদম মধ্যেখানেই হয়েছে, তাহলে ওটাই লিখবেন, ঠিক আছে? না হলে হয় 23 নয় 24 নয় 22 এটা লিখবেন, ঠিক আছে? তো এটা খুব ডিফিকাল্ট লেখা, এইটুকু ঘরের মধ্যেখানে লেখাটা খুব ডিফিকাল্ট। ওই জোর সংখ্যাটা ইউজ করবে। তাহলে প্রথমেই যেটা হার্ড সাউন্ড হলো, তার মানে এখান থেকে ব্লাডটা ছাড়া পেয়ে গেল। মানে আমরা তো এয়ারটাকে লুজ করছি, এখানে স্ট্যাগন্যান্ট করছি, তাহলে যখনই এটা ছাড়া পেয়ে গেল, স্টার্ট করে এখানে চলে গেল, তাহলে যখনই যাচ্ছে তখনই এই ব্লাডটা একটা হাই স্পিডে এটা বেরিয়ে যাচ্ছে, এবং এর আওয়াজটাই আমি সেটাতে পাচ্ছি কানে, হার্ট সাউন্ড। দিস ইজ সিস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসারটা জানা হয়ে গেল। আপনি কি লিখতে পারবেন? ধরুন 122 পেয়েছেন, আপনি কি তখন সব ছেড়ে দিয়ে লিখতে পারবেন? লিখতে পারবেন না, তাহলে আপনাকে মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে? এবার 122 করে করে আপনাকে এবার কাঁটাটা আর নাই, এই যে আর নাই, আর আওয়াজটা শোনা গেল না বা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, সেইখানে কাঁটাটা আপনাকে দেখতে হবে। 80, 85, 82, 100 যাই হোক না কেন, যখনই আওয়াজটা ডিসঅ্যাপিয়ার করে গেল, তখনই ওটা আপনাকে কাঁটাটা কোথায় আছে দেখতে হবে। এইবার আপনি সিস্টোলিকও পেয়ে গেলেন, ডায়াস্টোলিকও পেয়ে গেলেন। 122/80, তলারটা 80 পেলেন, ওপরটা 122 ডট করতে করতে আসছিলেন, দিয়ে 80তে এটা ডিসঅ্যাপিয়ার করে গেল। আপনি এবার জব করবেন 122/80। এইবার আপনি তুলবেন, এটা রাখবেন, আপনি জব করবেন, নাহলে ভুলে যাবেন। কিন্তু দিয়ে লিখে দিলেন, তারপর আপনার কাজ শেষ, ঠিক আছে? না ওরকম শুধু এই ওপরটা ধরবে, পুরোটা ধরা দরকার নেই। আচ্ছা, অভ্যেস করলাম। যখন আমি এই কাপটা বসাবো, আমার এই জায়গাটা আমাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? সুতরাং এটা কাপটা বাঁধার আগে ধরার নিয়ম হচ্ছে এরকম, এইভাবে ধরবো, ঠিক আছে? এই টিউব দুটো আমি এই জায়গা থেকে সরিয়ে দেবো, ঠিক আছে? কখনোই যেন বসাতে আমার এখানে অসুবিধা না হয়। সুতরাং এই টিউব দুটো আমি সাইড করবো, একই ব্যাপার, এখানে আছে, এখানে থাকবে, ঠিক আছে? এইবার আমি তাহলে আমার কেস প্লেস বসাতে আর কোনো অসুবিধা হবে না, এখানে খোলা মাঠ হয়ে গেল। এইবার এখানে চেস্ট পিসটা বসাতে হবে, ঠিক আছে? তখন ওই পুরো ধরবে না, হ্যাঁ, এই উপরে গুঁড়ামুড়িটা দিয়ে তলায় হাতের সাপোর্টটা দেবে। অনেক সময় এরকম হাত পেরিয়ে দেয়, ঠিক আছে? এরকম করলে হবে না, হাত এরকম সোজা রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তুলে দাও। এইবার এখানে দেখো কাঁটা উঠে গেছে, ঠিক আছে? কাঁটা উঠে গেছে, ও ওই স্ক্রুটা আস্তে আস্তে খুলছে, খোলার সাথে সাথে কাঁটাটা নামছে। তাহলে
এটাকে মাপা হয়ে গেলে এটাকে রুদ্র খুলে দেবে, হাওয়াটা বেরিয়ে যাবে। কলাদিন খাও ভাবছো থেকে বেরিয়ে যাচ্ছে না। এই যে তলাটা, এই তলাটা একটু তুলে ধরবো, ঠিক আছে? হাত সবসময় এখানে খোলা, মানে এইভাবে হাতটা রাখতে বলবো, ঠিক আছে? আমি স্কুলটা আসতে না আবার আওয়াজটা শুনি, ঠিক আছে? আওয়াজটা শুনি আমি কিন্তু একটু লো মানে আর একটু বাড়িয়ে বলতে হবে, মানে কিন্তু মোটামুটি চার বেশি বলতে হবে। আমার আস্তে আস্তে নামাতে হবে, এইটা প্র্যাকটিসটা করতে হবে। শুরু হয়েছে সিস্টেম না 100/60, তাহলে সিস্টোলিক প্রেসার 160 হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। প্র্যাকটিস সবাই করতে হবে। আমি 160 করতে পারি। দেখালাম ওইটা দেখালাম কোন দিকে দিলাম তো না ওইভাবে রাখতে ভালো করলাম তো রাখা যায় এবারে এই তলা দিয়ে ঢোকাতে হবে, অসুবিধা তো। তাহলে আমাকে পুরো মানটা ফাঁকা রাখতে হবে, সেই জন্য এটাকে সাইডে করি। আবার ওটা তোমার তো দরকার নেই, তোমার তো এইখানে বসে দিয়ে না, তোমার ওটা উড়ে দাও হ্যাঁ Oh,
এখানে থাকে তলাটা তাহলে অফ হয়ে যাবে বলবেন কাকে ডাকছে টাইট করুন এটা টাইট করুন ওটা টাইট করুন নাহলে হাফ বেরিয়ে যাবে
আস্তে করে তারপর করে নিতে হবে। রাইট করে না।
একটা আওয়াজ হয়েছে, যেটা হাজির হয়েছে, এই আওয়াজটা শোনা আর এই স্ক্রুটাকে কন্ট্রোল করা, এই দুটো টাইপের সিস্টেম। Pero